এই রিপোর্টটা আসছে 15 তারিখে এবং দ্বিতীয় রিপোর্টটা আসছে হচ্ছে আপনার 24 তারিখে, 9 দিন পরে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্টেট ডিপার্টমেন্ট, তারা প্রতি বছর তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে। সম্ভবত এবারও তারা করেছে 198টা 199টা দেশকে দিয়ে, এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে তাদের একটা কমন লাইন আছে। গত বছর থেকে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এটা হচ্ছে তার 79 পৃষ্ঠার যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন, এটার মোদ্দা কথা, যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। আইএমএফের ঋণ নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি দল আছে এবং আপনারা জানেন জুন মাসে বাজেট ঘোষণা হবে, জুনের শেষে। তারা বলেছে যে সরকার যে অলৌকিক টাইপের সংখ্যার বাজেট করছে, 6 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা, আইএমএফ বলছে এই অঙ্ক টাকা কমিয়ে ফেলতে। কারণ যার টাকা নাই, মানে আপনি বাজেটটা করবেন কিভাবে? আপনার কর আদায় হচ্ছে না, আপনি বিদেশি ঋণ পাচ্ছেন না, বিদেশি ঋণ পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পালন করতে হবে সেই শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তো আপনাকে ঋণ দেবে না। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $14 বিলিয়ন নিচে নেমে আসছে। রিপোর্ট করার পরের দিন কি হয়েছে দেখেছেন? বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে কোনো সাংবাদিক ব্যাংকের ভিতর ঢুকতে পারবে না। তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন, এটার ক্ষতিটা কি হইল? নাগরিক অধিকারের ক্ষতি হয়েছে। দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার, কোথায় কি হচ্ছে, অর্থনীতির অবস্থা কি, দেশে কোথায় লুটপাট হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের মোদ্দা কথা, যে আটলান্টিক কাউন্সিল রিপোর্ট বলছে গত 22 বছর থেকে কন্টিনিউয়াসলি আমাদের দেশে স্বাধীনতা অ্যাফেক্টেড হয়েছে। আমরা স্বাধীন রাষ্ট্র না, স্বাধীন সমাজ না, এটা তারা বলেছে। বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে, যারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, কারণ সে ব্যবসা করতে পারছে না। বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করে গত 15 বছর থেকে, 16 বছর থেকে, 17 বছর থেকে, এই মানুষগুলো কিভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তারা নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, নিজের প্রতিষ্ঠান চালাতে পারছে না, নিজের পুকুর, খামার, ঘের এগুলো চালাতে পারছে না। তাহলে এই যে বিরোধী দলের রাজনীতি করা মানুষগুলোর যে একটা অর্থনীতি আছে, সে বিএনপি করে, কিন্তু বিএনপির যে দোকানদারি করলে, বিএনপির লোকটা যদি ব্যবসা করে, সে তো রাষ্ট্রকে ট্যাক্স দিবে, সে কর দেবে, সে রাষ্ট্রে তার দোকানে 2টা কর্মচারী অ্যাপয়েন্টেড হবে, 2টা মানুষের চাকরি হবে। বিএনপির লোকটা যদি একটা পুকুর করে, একটা ঘের করে, একটা ফার্ম করে, তাহলে এই দেশের অর্থনীতিতে এটার একটা অবদান তৈরি হবে। তাহলে একটা মানুষ বিরোধী দলের রাজনীতি করতে পারছে না, বিএনপি করতে পারছে না, জামাত করতে পারছে না, ছাত্রদল করতে পারছে না, হেফাজত করতে পারছে না, শিবির করতে পারছে না, এই যে বিশাল জনগোষ্ঠী, তার নাগরিক অধিকার যেমন নাই, তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করতে পারছে না, সে ব্যবসা করতে পারছে না। আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিরোধী দলীয় রাজনীতি কর্মী ব্যবসা বাণিজ্য থেকে ফকির হয়ে গেছে, তার দোকানপাট সে খুলতে পারছে না। তাহলে এই মার্কিন প্রতিবেদনে এই কথাটা বলবার চেষ্টা করা হয়েছে যে নাগরিক হিসাবে যদি আমার স্বাধীনতা না থাকে, আমি যদি খোলামেলাভাবে মত প্রকাশ করে পথ চলতে না পারি, তাহলে দেখা যাবে যে আমার ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে এটা একটা ইফেক্ট আছে। বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে, যারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, কারণ সে ব্যবসা করতে পারছে না। তাহলে বিরোধী দলের উপরে রাজনীতি করবার জন্য যে ক্র্যাকডাউন করা হচ্ছে, তার স্বাধীনতাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে, এই ক্ষুণ্ণ করার রেজাল্ট কি? তার অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট করছে। এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যে এত হাজার হাজার মানুষ ঋণ খেলাপি হয়ে গেল, কিভাবে হয়ে গেল? এটা একটা প্রসেস আছে। কিছু আছে বাটপার ঋণ খেলাপি আওয়ামী লীগের, কিন্তু যারা বিরোধী দলের রাজনীতি করেছে, কারণ সে ব্যবসাটা করতে পারে নাই, সে 20 লাখ টাকা কর্জ নিয়েছিল ব্যাংক থেকে, যেহেতু সে ব্যবসাটা করতে পারে নাই, সে ফকির হয়ে গেছে। তাহলে এই প্রতিবেদন এটা বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্রকে আমার স্বাধীনতা, আমার নাগরিক অধিকারের সাথে আমার অর্থনীতির একটা যোগসাজশ আছে, একটা সম্পর্ক আছে। সাংবাদিকদের কথা সেখানে আসছে। আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শত শত সাংবাদিকদেরকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এটার বেনিফিট কি? সাংবাদিকরা সত্য কথা বলছে না, সাংবাদিকরা সত্য জিনিসটাকে দেশের জন্য, জাতির জন্য তুলে আনতে পারছে না। দেখেন কদিন আগে বাংলাদেশ ব্যাংকের
কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $14 বিলিয়ন নিচে নেমে আসছে। রিপোর্ট করার পরের দিন কি হয়েছে দেখেছেন? বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে কোনো সাংবাদিক ব্যাংকের ভিতর ঢুকতে পারবে না। তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন, এটার ক্ষতিটা কি হইল? নাগরিক অধিকারের ক্ষতি হয়েছে। দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার, কোথায় কি হচ্ছে, অর্থনীতির অবস্থা কি, দেশে কোথায় লুটপাট হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের মোদ্দা কথা, যে আটলান্টিক কাউন্সিল রিপোর্ট বলছে গত 22 বছর থেকে কন্টিনিউয়াসলি আমাদের দেশে স্বাধীনতা অ্যাফেক্টেড হয়েছে। আমরা স্বাধীন রাষ্ট্র না, স্বাধীন সমাজ না, এটা তারা বলেছে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা যে গল্পগুলো বলা হচ্ছে এগুলো মিথ্যা কথা। ইনফ্যাক্ট সেই মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা বুঝতে পারছি। কদিন আগে দেখেন যে IMF এর ঋণ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে IMF এর প্রতিনিধি দল আছে এবং আপনারা জানেন জুন মাসে বাজেট ঘোষণা হবে, জুনের শেষে। IMF বলেছে যে ঋণের বাকি টাকা, আপনাদের মনে থাকার কথা, $4.7 বিলিয়ন তারা একটা ঋণ নিয়েছে, যেটার 2-3টা কিস্তি সম্ভবত দিয়েছে, বাকি টাকা আটকা পড়ে আছে। তারা বলেছে যে সরকার যে অলৌকিক টাইপের সংখ্যার বাজেট করছে, 6 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা, IMF বলছে এই অঙ্ক টাকা কমিয়ে ফেলতে। কারণ যার টাকা নাই, মানে আপনি বাজেটটা করবেন কিভাবে? আপনার কর আদায় হচ্ছে না, আপনি বিদেশি ঋণ পাচ্ছেন না, বিদেশি ঋণ পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পালন করতে হবে সেই শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক IMF তো আপনাকে ঋণ দেবে না। তো সেই যোগসাজশের জায়গাটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি। এই দুইটা জিনিস পরম্পরায় চলে, একই কয়েনের মুদ্রার মতো করে চলে, একটা ছাড়া আর একটা হয় না। এই রিপোর্টটা আসছে 15 তারিখে এবং দ্বিতীয় রিপোর্টটা আসছে হচ্ছে আপনার 24 তারিখে, 9 দিন পরে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্টেট ডিপার্টমেন্ট, তারা প্রতি বছর তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে। সম্ভবত এবারও তারা করেছে 198টা 199টা দেশকে দিয়ে। এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে তাদের একটা কমন লাইন আছে, গত বছর থেকে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এটা হচ্ছে তার 79 পৃষ্ঠার যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন, এটার মোদ্দা কথা, যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এবং তারা অনেকগুলো উদাহরণ দিয়েছে কোথায় কোথায় কিভাবে কিভাবে সেটা হয় নাই। তো এই বিষয়টাতে আমি কথা বলার জন্য এই পর্যায়ে অনুরোধ করব অ্যাডভোকেট তাজুল ইসলামকে, এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী।